নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের 53 থেকে 56 নং পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ অনুশীলনী বইয়ের 53 থেকে 56 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে তোমাদের সেশন চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নিয়ে আলোচনা করব। এই 53 থেকে 56 নং পৃষ্ঠা পর্যন্ত যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও ধারাবাহিকভাবে আমরা তুলে ধরবো। চলো আমরা প্রথমেই যাই। এখানে কি লেখা আছে দেখো। চতুর্থ ও পঞ্চম সেশন বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি প্রক্রিয়া জানা গেছে, অর্থাৎ আগের সেশনে আমরা জানছি। তোমরা কি জানো বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে? বাংলাদেশে ও তার চারপাশের মানচিত্র দেখে এটি জানার চেষ্টা করো। এই একটা মানচিত্র দেওয়া আছে, ভুটান, বাংলাদেশ, এই পথগুলো দেওয়া আছে। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর দিয়ে আসি আমরা। চলো প্রথমেই আমরা এখানে লিখে নিলাম। দেখো প্রশ্নটা একটু লিখে নিলাম। বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে? বাংলাদেশের চারপাশের মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো। দক্ষিণ এশিয়া বা বিশ্ব মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণ রয়েছে বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে ভারত, পশ্চিমবঙ্গ, পূর্ব পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ি এলাকা। মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের অসংখ্য নদ নদী বেষ্টিত। এবারে আমি মানচিত্রটা এখানে দিয়ে দিলাম তোমাদের, তোমরা এটা একটু দেখে নাও। এই মানচিত্রটা লক্ষ্য করলে দেখতে পারবা বাংলাদেশের প্রকৃতি সমূহ। তোমরা এটা একটু দেখে নাও এখন। এরপরে আলোচনা করব এখানে মানচিত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি অনুমান করা যায় যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহ এবং মধ্যভাগে বিস্তীর্ণ। এটা হবে বিস্তীর্ণ বানান। এটা কি হবে? বিস্তীর্ণ বানান। সমতল ভূমি একটি দুটি ভূমিরূপ সৃষ্টির সাথে সরাসরি হিমালয়ের পর্বতের সম্পর্ক রয়েছে। এখানে প্রথমে ভূমিরূপ অর্থাৎ পাহাড় সমূহ গঠিত হয়েছে এবং বলের প্রভাবজনিত বিকৃতি বা ভাঁজ প্রক্রিয়ার মাধ্যমে টারশিয়ারি যুগের হিমালয় পর্বত গঠনের সময়। আর দ্বিতীয় ভূমিরূপ গঠিত হয়েছে শিলার ক্ষয় কার্যের শেষ ধাপ অর্থাৎ অবক্ষেপণ এর মাধ্যমে। বাংলাদেশে অসংখ্য নদ নদী জলের মতো ছড়িয়ে আছে। এই নদীগুলোই মূলত হিমালয় পর্বতগুলোর চূর্ণ বিচীর্ণ শিলা পরিবহন করে চলার পথের পলি হিসেবে জমা হয়ে সুবিশাল, এটা হবে কি, সুবিশাল প্লাবন ভূমি তৈরি করেছে এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগর ও নদীগুলোর মোহনায় বিশ্বের বৃহত্তম বদ্বীপ অর্থাৎ বাংলাদেশ ভূমিরূপ গঠন হয়েছে। এটা ছিল তোমাদের প্রশ্ন। এরপরে বলা আছে কি দেখো, এবার ভেবে দেখো ভূমিরূপের কি বৈচিত্র্য বা বাড়ির গঠন সম্পর্কে আলোচনা করো দলের সবাই, তাই না? আচ্ছা, এই ধরনের বাড়ির ডিজাইন সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ মাটি বা ছনের বাড়ি বা টিনের ঘরের ভিতরে এর সম্পর্কে আলোচনা করব, ভিতরের ভূমিরূপ সমূহ। এর জন্য তাপ সঞ্চালন কিভাবে হয়, কোন বস্তু কিভাবে পরিমাণ তাপ সঞ্চালিত হয় বা তাপের প্রবাহ কিভাবে ঘটে। অর্থাৎ তাপ সঞ্চালন হয় তিন ভাবে। তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন বলতে তাপের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে বোঝায়। তিনটি উপায় হয়ে থাকে: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন কিভাবে হয়? পরিচলন এবং বিকিরণ। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি নিজের ভাষায়, পরিবহন হয় কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে, পরিচালন হয় কি গ্যাসীয় পদার্থের মাধ্যমে, আর বিকিরণ হয় কোনো মাধ্যম ছাড়াই, যেরকম সূর্য থেকে আমরা আলো পেয়ে থাকি বিকিরণের মাধ্যমে, বা লাইট থেকে আলো পাই বিকিরণের মাধ্যমে। বস্তুতে সঞ্চালনের তাপের পরিমাণ কি এবং তাপ প্রবাহ এই সম্পর্কে জানতে হবে তোমাদের, এটি তোমরা পড়ে নাও। এবারে মানুষের বাড়িঘর তো অনেক কথা হয়েছে, দেখো তো। এখন প্রশ্ন হচ্ছে যে সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? একটা প্রশ্নের উত্তর ছিল, তাহলে এটা আমরা একটু দেখে আসি। সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম? দেখো, না, সব প্রাণীর বাসস্থান একই রকম নয় এবং সব এলাকার প্রাণীদের বাসস্থানও একরকম নয়। বরং কোনো স্থানের ভূমিরূপের গঠন এবং এর ধরনের উপর ভিত্তি করে জীব বৈচিত্র্য গড়ে ওঠে। মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং পানি অত্যন্ত কম। সেখানে দিনে অনেক গরম থাকে, রাতে অনেক ঠান্ডা পড়ে। উঁচু পাহাড় ও পর্বত অত্যন্ত সহজ। প্রাণীরা সাধারণভাবে পানি পান করে বেঁচে থাকতে পারে। প্রাণীরা সাধারণভাবে এই কঠিন পরিস্থিতি অভিযোজন ক্ষমতা সংগ্রহ করে। গরম পার্বতের ছাগল বসবাস করে এবং ঠান্ডা পর্বতের প্রাণীদের চামড়া উঁচু হয়, শীতকালে সুরক্ষা দেয়।
এই অঞ্চলে প্রধানত তুষার, চিতা, ইন্ডিয়ান নেভাল প্যাঠা, লম্বা শিংয়ের ভেড়া, অত্যন্ত অন্যান্য প্রাণী বসবাস করে। সমতল ভূমিতে বিভিন্ন জীব বৈচিত্র্য দেখা যেতে পারে। এর পরের প্রশ্ন দেখো, সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম, বা সব এলাকার সব মাটি কি একই গাছ জন্মে? আমরা এই প্রশ্নটা আলোচনা করছি, সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম কিনা। এখন প্রশ্ন হচ্ছে, সব মাটিতে কি একই গাছ জন্মে? আলোচনা করব। সব জায়গায় একই ধরনের গাছ থাকে না। একটি এলাকার ভূমির ধরন ও জলবায়ু সেই এলাকার কোন গাছ জন্মানোর নিয়ন্ত্রণ করে, কোন গাছ জন্মে তা নিয়ন্ত্রণ করে। মরুভূমির জলবায়ু খুব শুষ্ক এবং পানির অভাবে অভিযান্ত্রিত। এই অঞ্চলে গরম দিনে এবং ঠান্ডা রাতে অনুভব করা যায়। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এই ভূমির জলবায়ুতে ভালো থাকে। এই ধরনের উদ্ভিদ ভালোভাবে পানি সংরক্ষণ করতে পারে। বরফের আচ্ছাদিত উঁচু পর্বত এবং স্থানীয় ভূমিতে বিভিন্ন উদ্ভিদ দেখা যায়, বিশেষভাবে শস্য জাতীয় উদ্ভিদ। মানে এক এক জায়গায় এক এক রকম উদ্ভিদ বা গাছ জন্মে, এক এক ভূমিতে এক এক রকম। এবারে অণুর গতি সম্পর্কে তোমাদের জানতে হবে, এটা করে নাও। তাপমাত্রার পরিমাপ কিভাবে করা হয় এটাও তোমার জানতে হবে, এর জন্য আমি আলোচনা করে দিচ্ছি। তাপমাত্রা পরিমাপে কি কি ব্যবহার করা হয়? ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট বা কেলভিন ব্যবহার করা হয়ে থাকে। এরপরে তোমাদের প্রশ্ন, এই দুটো হয়ে গেল। এখন আমরা দেখব 55 নং পৃষ্ঠায় কি প্রশ্ন আছে। দেখো, ষষ্ঠ সেশনে বাড়ির নকশা এবং কি কি উপাদান দ্বারা তৈরি করা হয় এগুলো তোমরা এখানে লিখবা। দেখো, কি কি উপাদান ব্যবহার করা হয়, এই প্রশ্নটা আমি আগে দিলাম। ক উত্তর, বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হওয়ায় এখানে কি কি থাকবে? নির্বাচিত উপকরণ, কি কি উপকরণ দ্বারা বাড়ি তৈরি করবা, এরপরে আলোচনা করবা তোমরা দলের সবাই বসে। খ নং প্রশ্ন, কি কি উপাদান থাকবে? এই যে দেখো, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূমিরূপের জলবায়ুর ভিন্ন, এজন্য বাড়ির উপাদানের নকশাও রয়েছে ভিন্নতা। পাহাড়ি এলাকায় মাচাঙ্গ ঘর, উপকূলীয় এলাকায় ইট বা টিনের শক্ত কাঠামোর বাড়ি, নদী ভাঙন ও ভূমিকম্পনের ঝুঁকি এলাকা অঞ্চলে টিন ও কাঠের বাড়ি। উত্তরবঙ্গের তীব্র গরম থেকে রক্ষার্থে মাটির ঘর সবচেয়ে উপযোগী এবং পরিবেশ বান্ধব। আমাদের বাড়িটি মূলত ভূমিকম্প এবং নদী ভাঙন থেকে সুরক্ষার জন্য নির্মিত। নদীর তীরবর্তী এলাকায় বাড়িগুলোর নকশা এমন হওয়া উচিত যাতে করে বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাতে ক্ষয়ক্ষতি জনিত না হয়। বাংলাদেশের মুন্সিগঞ্জ অঞ্চলে টিনের বাড়ির ব্যবহার করা হয়। এই বাড়িগুলোতে বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়, এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। ভূমিকম্প থেকে শহর অঞ্চলে সুরক্ষার জন্য এই ডিজাইন বেশ কার্যকরী। কাঠ ও টিনের ঘর বিভিন্ন আকারের হয়ে থাকে। বাড়ির নকশা পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হয়। বাড়ির ভিতরে গরম বাতাস যাতে বের হতে পারে সেই ব্যবস্থাও করতে হয় এবং ভেন্টিলেটর দিতে হয়। বাড়িটির মূল কাঠামোতে পর্যাপ্ত কাঠের ভীম স্তম্ভ ব্যবহার করতে হয়। বাড়ির নিচের ভিত্তি হিসেবে কাঠ ইস্পাত ব্যবহার করা যেতে পারে। উপরের প্রদর্শিত ছবির সাথে একটু মিলে দেখতে পারো তোমরা চাইলে। এই বাড়ি তৈরিতে কাঠ, টিন, লোহার রড, পেরেক ইত্যাদি ব্যবহার করা হয়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায়। অর্থাৎ আমি যে এই চিত্রটা দিলাম এখানে, এই অঙ্কনটা বা এই চিত্রটা দেখা যায় আমাদের গ্রাম বা শহর অঞ্চলের বাড়িঘর নির্মাণে, যেখানে ভূমিকম্প সহনীয় অঞ্চল রয়েছে। এই পর্যন্তই থাকবে তোমাদের আলোচনা, কারণ তোমাদের 55 নং পৃষ্ঠা এটি বলা আছে এবং 56 নং পৃষ্ঠা বলা আছে কি ধরনের ডিজাইন করলে বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব হবে, তাই না? তা আমি তো এখন বলেই দিলাম এখানে কোন ডিজাইন করলে পরিবেশ বান্ধব হবে। খ নম্বর প্রশ্নটি এটি ছিল, কি ধরনের ডিজাইন করলে বাংলাদেশের প্রেক্ষিতে পরিবর্তন হবে, এটা খ নং প্রশ্ন। তাহলে খ নং প্রশ্নের উত্তর হচ্ছে এখান থেকে শুরু, এই যে এই পৃষ্ঠা থেকে শুরু এই পর্যন্ত, এই পর্যন্ত কোন ডিজাইন বাংলাদেশের জন্য উপযুক্ত। আর হচ্ছে ক নং প্রশ্ন, কি কি উপাদান ব্যবহার করব ঘর বাড়ি তৈরিতে, এটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর এই পর্যন্ত। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঘরের জন্য বিভিন্ন উপাদান আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল তোমাদের 56 নং পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সেশন 6 পর্যন্ত। পরবর্তী সেশনের আলোচনা নিয়ে আসবো আমরা ধারাবাহিকভাবে, এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।